আকস্মিক বন্যায় দিশেহারা লাখো মানুষ। কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের জনজীবন বিপর্যস্ত। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে দুর্গতরা। ত্রাণ তৎপরতা জোরদার। ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস লাখো মানুষের। বিকল্প না থাকায় প্রবল বর্ষণও সরতে নারাজ। শুধু চট্টগ্রাম নগরীতে 20 বছরে 400 মৃত্যু। সচেতনতা বাড়ানোর উদ্যোগ। সংকোচনমূলক মুদ্রানীতিতে সুদ হার বেড়ে বেসরকারি বিনিয়োগ কমার শঙ্কা। উস্কে দিতে পারে মূল্যস্ফীতিও। ঋণ প্রাপ্তি সহজ করতে তারল্য প্রবাহ নিশ্চিতের তাগিদ। আবারও শেষ মুহূর্তে সুপার সাবমেরিনো ঝলক। বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্সের সামনে স্পেন। রাতে মুখোমুখি হবে ইংল্যান্ড, নরওয়ে। সময় সংবাদের সঙ্গে আছে আমি তাজমিলা খান। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় বিপর্যস্ত কক্সবাজার। চকরিয়া, পেকুরিয়া ও মাতামুহুরী উপজেলায় পানিবন্দী লাখো মানুষ। কোথাও খাবারের সংকট, কোথাও নেই পর্যাপ্ত সহায়তা। দুর্বিষহ সময় পার করছেন দুর্গতরা। প্রশাসন বলছে শুরু হয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত কক্সবাজার। ঘরবাড়ি, ক্ষেত খামার, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান ডুবে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে 2 উপজেলার 18টি ইউনিয়ন ও 1টি পৌরসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এতে 2 লাখের বেশি মানুষ পানিবন্দী। বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। চরম দুর্ভোগে দিন কাটছে বন্যা কবলিত মানুষের। খুব অসহায়তার মধ্যেই আছি। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো লাগে, এগুলোর জন্য বের হওয়া লাগে, তাহলে গাড়ি চলাচল করতে পারতেছে না। বেশি অসম্ভব পানি অসুস্থ রুখি আনি না বাড়িতে নখবরে নিজে পানি উঠছে বাসার মধ্যে, এখনো বলছে খানা বানা কেউ দেয় নাই, বুঝছেন। আচ্ছা, আমরা তো অনেক দুর্ভোগে, রাস্তার মধ্যে পানি বেশি জমা হয়ে যায়, এই জন্য বাসা বাড়িতে উঠে। কক্সবাজার টেকনাফ সড়কের রামুর কাঠির মাথা এলাকায় প্রায় 3 কিলোমিটার সড়ক পানির নিচে। বন্ধ যান চলাচল। ডুবে গেছে আশপাশের গ্রামের পর গ্রাম। খাবারের সন্ধানে নৌকা ও ঠেলা গাড়িতে ছুটছেন পানিবন্দী মানুষ। এখনো অনেক এলাকায় সরকারি সহায়তার খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছায়নি বলে জানান বানবাসীরা। কোনো ধরনের সহযোগিতা হয় না আমাদের এখানে। বৃষ্টি হচ্ছে 4-5 দিন মতো, পানি ডুবে আছে, এখনো কোনো সহযোগিতা পাই না আমরা। প্রশাসন বলছে দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে শুকনো খাবার সহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পৌঁছে দিতে কাজ চলছে। আমরা দেখে এক্সিএনের সাথে কথা বলেছি। আমরা জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য আমরা স্থানীয়রা মিলে এখানকার বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এগুলো কাজ করব। আমরা চেষ্টা করছি সকল যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বা বিভিন্ন জায়গায় পানিবন্দী অবস্থায় আছে, বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিয়েছে, তাদের সকলের জন্য আমরা চেষ্টা করছি ত্রাণের ব্যবস্থা করা, বিশেষত শুকনো খাবারের ব্যবস্থা করা। 42টা আশ্রয় কেন্দ্র খুলেছি, ওইখানে আমরা মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। ওদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইউনিয়নগুলোতে ট্যাগ অফিসার আছে, তাদের সাথে এবং তাদের সাথে কোঅর্ডিনেটর করার জন্য আমরা ইতিমধ্যে 3জন অফিসারকে নিযুক্ত করে রেখেছি সার্বক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে পাহাড়ধস ও পানিতে ভেসে এখন পর্যন্ত 24 জনের মৃত্যু হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে চট্টগ্রাম, কক্সবাজার ও সুনামগঞ্জে পানিবন্দী লাখো মানুষ। বৃষ্টিপাত কমে আসলেও পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগ কাটেনি বানভাসী মানুষের। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেল ও সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। প্রথমেই আমরা চলে যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যেহেতু গতকাল রাতে বৃষ্টিপাত কিছুটা কম হয়েছে, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে পানির যে অতিমাত্রায় যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সেটি কিছুটা কমেছে এবং পানির যে নেমে যাওয়াতে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় বা অনেকগুলো গ্রাম এখনো প্লাবিত অবস্থায় রয়েছে। তবে কক্সবাজার যে সদর উপজেলা যেখানে রয়েছে সেখানে কিছুটা কমেছে। তবে চকরিয়া
চকরিয়া, পেকুয়া, বাতামুহুরী যেসব এলাকা রয়েছে সেখানে পাহাড়ি ঢল, ভারী বৃষ্টি এবং তার পাশাপাশি উচ্চ জোয়ারের কারণে কিন্তু পানি ওইখানেও নামেনি। সেখানে 3 থেকে 4 লাখ মানুষ যারা পানিবন্দী রয়েছে তারা খুব চরম দুর্ভোগে রয়েছে। কক্সবাজারও যে কক্সবাজার টেকনাফ যে সড়কটি রয়েছে সেটি পানিতে ডুবেছিল, সেই পানি ডুবে যাওয়া সড়কটি কিছুটা পানি নামলেও কিন্তু এখনো পর্যন্ত মানুষের ঘরে ঘরে পানি বন্দী রয়েছেন তারা। আমরা সকাল থেকে আসলে বিভিন্ন এলাকা ঘুরেছি, তারা সেখানে দেখেছি আসলে মানুষগুলো চরম দুর্ভোগে রয়েছে। তারা বলছে তারা 6 দিনের যে ভারী বৃষ্টিপাত, সেই ভারী বৃষ্টিপাতের কারণে তারা পানিবন্দী হয়ে পড়ছিলেন। তারা শুকনো খাবার থেকে পানির যে তীব্র সংকট সেটিতে ভুগছেন। এখনো পর্যন্ত তারা চরম দুর্ভোগে রয়েছেন। তবে তারা বলছেন, দুর্গত এলাকার মানুষজন বলছেন এখনো পর্যন্ত তাদের মাঝে কোনো ধরনের সহযোগিতা, সরকারি সহযোগিতা তেমনভাবে পৌঁছায়নি। হালকা কিছু শুকনো খাবার স্থানীয় ব্যক্তি পর্যায়ে মানুষজন তাদেরকে দিয়েছে। তবে আমরা যেটি দুর্যোগ ত্রাণ পুনর্বাসন কর্মকর্তার মাধ্যমে যেটি জেনেছি, তারা যেটি বলছে এই পর্যন্ত 10 লাখ টাকা নগদ এবং 200 মেট্রিক টন চাল বরাদ্দ তারা দিয়ে দিয়েছেন। আরও চাহিদা অনুযায়ী 20 লাখ টাকা এবং 250 মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। সেটি এখনো পর্যন্ত আসলে তাদের হাতে এসে পৌঁছায়নি। সেটি হয়তো রোববারের দিকে তারা সেটি পাবেন এবং তার পাওয়ার পরপরই চাহিদার প্রেক্ষিতে সব জায়গায় যেখানে যেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে সব ধরনের সহযোগিতা করা হবে। তবে পেকুয়াতে একটি বেড়িবাঁধ ভেঙে গিয়ে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে। যেহেতু উচ্চ জোয়ার, সেই উচ্চ জোয়ারের কারণে গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। সেখানে আসলে নতুন করে প্রাথমিকভাবে বাঁধ দেওয়ার যে কার্যক্রম সেটি আমরা দেখেছি। স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি প্রেস সচিব রয়েছেন ব্যক্তিগত সফওয়ানুল করিম, তিনি সেখানে যান এবং অন্যান্য যে সরকারি কর্মকর্তাদের নিয়ে তাদের সমন্বয়ে সেটা যাতে দ্রুত এটি মেরামত করা যায় বা মানুষের দুর্ভোগ লাঘব করা যায় সেটির প্রচেষ্টা করছেন, সেই বিষয়টি বলা হয়েছে। তবে কক্সবাজারে এখনো পর্যন্ত পানিবন্দী মানুষগুলো চরম দুর্ভোগে রয়েছে, যেখানে 3 থেকে 4 লাখ মানুষ বলা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি এখন বলা হচ্ছে মাত্র 1,50,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা দুর্ভোগে রয়েছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জে হিমাদ্রির কাছে। আমি আছি সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট এলাকায়। আজকে যদি পানির অবস্থাটা বলি, আসলে গতকালকে এবং আজকেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির ফলে কিন্তু পানি অনেকটা কমতে শুরু করেছে। কারণ আপনারা জানেন যে সুনামগঞ্জের সুরমা নদীর পানি ইতিমধ্যে 6 থেকে 7 সেন্টিমিটার কমেছে, পাশাপাশি জাদুকাটা নদীর পানি 16 সেন্টিমিটার কমেছে এবং কুশিয়ারা নদীর পানি 3 সেন্টিমিটার কমেছে। এভাবে আসলে সুনামগঞ্জে সবগুলি নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে। আপনারা যদি দেখেন এই সাহেববাড়ি ঘাট এলাকার যে সিঁড়িগুলি ছিল বা অন্যান্য যে গ্রামীণ সড়কগুলি ছিল সেগুলি অনেকটা আগের থেকে একটু ভেসে উঠেছে এবং আসলে ওখানের লোকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে গত রাত্রে এবং আজকে সকালে বেশ পরিমাণ পানি কমেছে এবং এই পানি কমাটা তারা অনেকটা স্বস্তিদায়ক হিসেবে দেখছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সুনামগঞ্জের যে সুরমা নদীতে পানি কমার কারণে কিন্তু যে পানির প্রবাহ অর্থাৎ স্রোতের যে প্রবাহ ছিল সেটা অনেকটা কমে গেছে। এটা পানি কমার যে লক্ষণ সেটাই প্রকাশ করছে এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে উজানে বৃষ্টিপাত না হওয়ার কারণে পাশাপাশি সুনামগঞ্জেও গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, রক্তি, জাদুকাটা, বৌলাই সকল নদ নদীর পানি কিন্তু কিছুটা কমেছে এবং এই কমার ধারা অব্যাহত রয়েছে এবং গত 24 ঘন্টা কিন্তু সুরমা নদীর পানি 6 সেন্টিমিটার কমেছে। পাশাপাশি জাদুকাটা নদীর পানিও কিন্তু 16 সেন্টিমিটার কমেছে। খাসিয়ামারা নদীর পানি 5 সেন্টিমিটার কমেছে। চলতি নদীর পানি 7 সেন্টিমিটার কমেছে। ঠিক এইভাবে কিন্তু কমার ধারা অব্যাহত রয়েছে এবং আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত মানুষের বাড়ি ঘরে কোনো পানি উঠেনি, কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সুনামগঞ্জের 12টি উপজেলায় বন্যা দুর্যোগ মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছিলেন এবং তাদের জন্য শুকনো খাবার, উদ্ধারকারী নৌযান সহ সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু জেলা প্রশাসন করে নিয়েছেন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং স্বাস্থ্য টিম সহ সমস্ত কিছু জেলা প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তো এই ছিল সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে সুনামগঞ্জের পাহাড়ি ঢলের সর্বশেষ খবর। কক্সবাজার ও সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলাম। বর্ষা মৌসুমে প্রবল বর্ষণে চট্টগ্রামের পাহাড় মৃত্যুকূপে পরিণত হলেও কোনোভাবেই বসবাসকারীদের সরানো যাচ্ছে না।
শুধু নগরীতে গত ২০ বছরে পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত ৪০০ জনের, অথচ এখনও ২৬টি পাহাড়ে বাস করছে লাখ লাখ মানুষ। এমনকি সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ৬,৫০০ পরিবারকে সরিয়ে নিতে পারেনি জেলা প্রশাসন। একই পরিস্থিতি ৩ পার্বত্য জেলাতেও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুধু চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরের পাহাড়ি অঞ্চলে অন্তত ১.৫ লাখ মানুষের বসবাস। এর বাইরে নগরীর পাহাড়তলি, বাইজিদ, খুলশী ও পাঁচটাইশ এলাকার ২৬টি পাহাড়ে বসবাস আরও কয়েক লাখ মানুষের। সরকারি মালিকানাধীন ১৬টি পাহাড়ে ৬,১৭৫টি এবং বেসরকারি মালিকানাধীন বাকি 10টি পাহাড়ে ৩৮৩টি পরিবার এখনও ঝুঁকির মধ্যে। পাহাড়ের পাদদেশে প্রায় সকল পরিবারই ঝুঁকিপূর্ণ, কারণ পাহাড় কখন ভেঙে পড়বে, বৃষ্টির খুব দীর্ঘ সময় বৃষ্টি হলে এটি আসলে আমরা বলতে পারি না। চট্টগ্রাম নগরীতে গত ২০ বছরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত ৪০০ জনের। এর মধ্যে ২০০৭ সালের ১১ জুন একদিনের রেকর্ড বৃষ্টিতে সর্বোচ্চ ১২৮ জনের মৃত্যু হয়। চলতি বছর পাহাড় ও পাহাড় সংলগ্ন দেওয়াল ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের মধ্যে বেশ কয়েকটি পরিবারকে জেলা প্রশাসন বৃষ্টির শুরুতে সরিয়ে নিল, তারা আবার আগের অবস্থানে ফিরে এসেছে। জায়গা জমি নাই, কিছু নাই, বাড়িঘর নাই, তো আমরা আর কই যাবো? আমাদেরকে বাসস্থান দেখ, আমরা চলে যাবো এখান থেকে। যখন আমাদের স্থানগুলো আমরা ঠিক করি তখন তারা অনেকেই যেতে চায় না বা গেলেও সেখান থেকে আবার চলে আসে। তারা যুক্তি দেখায় তাদের যে স্থানে তারা এখন তাদেরকে স্থানান্তর করা হয়েছে সেখান থেকে তাদের কাজের পরিবেশ দূরে। এদিকে পার্বত্য জনপদ বান্দরবনের লামায় গত ৮ জুলাই পাহাড় ধসে মৃত্যু হয়েছে ২ পরিবারের ৫ জনের, আর গত ১ দশকে পাহাড় ধসে মৃত্যু হয় ১০৫ জনের। তারপরও শহরের কালাঘাট, বালাঘাট, লঙ্গিপাড়া, বনরূপা, সিদ্দিকনগর সহ লামা, আলীকদম এবং নাট্যাংছড়ির পাহাড়ি অঞ্চলে ১ লাখের বেশি মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। ২-৩ দিন বৃষ্টি হচ্ছে, যে কারণে পাহাড় ধস হইতেছে। আমরা এখন বাইরে আতঙ্কতে আছি। রাতে তো বিশেষ করে আমরা ঘুমাইও না, পাহাড় ভাঙার কারণে ভয়ে থাকি, বাচ্চা কাচ্চা আছে। সম্মিলিত চিন্তা ভাবনা করে সম্মিলিত প্রয়াসে একটা কিছু করতে হবে, যাতে প্রতি বছর একই দুর্যোগটা বারবার না। অপরদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ধসের ঝুঁকিতে থাকা ৮২টি পয়েন্টে বসবাস ৫,০০০ পরিবারের। বিগত ২০১৭ সালে পাহাড় ধসে মারা যায় ৫ সেনা সদস্য সহ মোট ১২০ জন। পরের বছর অর্থাৎ ২০১৮ সালে মৃত্যু হয় ১১ জনের। তবে চলতি বছর ৯৭টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটল, কোনো প্রাণহানি হয়নি। পানি যাওয়ার কোনো জায়গা নাই, রাস্তা দিয়ে যাচ্ছে, বাড়ির কাছ দিয়ে যাচ্ছে, তো ভয় লাগবে না? টাকা পয়সার কারণে হয়তো জায়গা অল্প একটু নিচ্ছি, হয়তো জানি ঝুঁকিপূর্ণ আছে, হয়তো মরণ করে ভয় করতে পারতেছি না। পার্বত্য ৩ জেলাতে ভূমি বন্দোবস্ত কার্যক্রম বন্ধ আছে, তো এটা যদি শুরু করে সরকার হয়তো খুব শীঘ্রই শুরু করবে, সেক্ষেত্রে হয়তো তাদেরকে আমরা নিরাপদ আবাসস্থল দিতে পারবো। বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলা চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পর্যটন নগরী কক্সবাজারে ছোট বড় কয়েক হাজার পাহাড় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মৃত্যু ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সবাই দরিদ্র ও ভূমিহীন। তাদের কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় ধসে প্রাণহানি শুধু প্রাকৃতিক কারণে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সামাজিক বাস্তবতা ও দুর্যোগ ব্যবস্থাপনার সীমাবদ্ধতা। এই অবস্থায় জনসচেতনতা বাড়াতে প্রচারণা জোরদারের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস। আর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ৫০ বছর বয়সী সৈয়দা খাতুন অসুস্থ স্বামী আর পরিবারের ১৬ সদস্যকে নিয়ে কক্সবাজার শহরের বাঘখুনা এলাকার একটি পাহাড়ি চূড়ার বসতিতেই তার শেষ আশ্রয়। প্রতি বছরই বর্ষায় পাহাড় ধসে ভাঙে ঘর, তবুও যাওয়ার আর কোনো জায়গা নেই। এবারও বসতির পাশে পাহাড়ে দেখা দিয়েছে বড় ফাটল, যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে সবকিছু। মৃত্যু ঝুঁকি জেনেও তাই পাহাড় ছেড়ে যেতে পারছেন না সৈয়দা খাতুন। ২০ বছর বা ২৫ বছর বাড়িছে আর তো আমি জাগে করি, এক বছর বাজে ৫-৬ বছর ধরে লাভা করি। কক্সবাজার শহরের লাইট হাউস, পূর্ব ও পশ্চিম লারপাড়া, ডিগকুল, গুচ্ছগ্রাম, শুকনোছড়ি, দরিয়ানগর এলাকাসহ বিভিন্ন পাহাড়ে মানুষ প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন। অনেক এলাকায় এখনও চলছে পাহাড় কেটে নতুন বসতি নির্মাণ। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের ভাষ্য,
দারিদ্র্য, ভূমিহীনতা ও মাথা গোঁজার ঠাঁই না থাকার অসহায়ত্বে তাদের পাহাড়ের ঢাল ও পাদদেশে জীবন বাজি রেখে বসবাসে বাধ্য করেছে। ইয়া পয়সা নাই, অল্প হামাই বাড়ি তালাই পারো যুগি মা টাকা পর জানাতি অষ্টাহারের কি বুঝুম ভারত তাকে দিই আর তখন আত্মসমর্থন হয় আর তো ভারত টাকানো জন্য ভাই আর কি নিচে লইরি জায়গা জমি লইরি থাকিবার জন্য ভাই আর বিচল দিয়ে দূরি দরফরের মানে সারিয়ে উল্টাই লই যার গো ইন এরিয়া আর দিল্লার অসহায় এরিয়া বস্তা দিয়ে টাকা ভরের বস্তা মারা ভরের বৃষ্টি হলে সারা কোনো ঘুম নাই। পাহাড় ধসে প্রাণহানির অন্যতম কারণ শুধু প্রাকৃতিক ঝুঁকি নয়, বরং মানুষের অনীহা, সামাজিক বাস্তবতা ও দুর্যোগ ব্যবস্থাপনার সীমাবদ্ধতা। বিশেষজ্ঞরা বলছেন আশ্রয় কেন্দ্রকে মানুষের সংস্কৃতি ও বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে হবে। পাশাপাশি দুর্যোগের আগেই সচেতনতা বাড়াতে হবে। মানুষের আস্থা অর্জন ছাড়া কোনো দুর্যোগ ব্যবস্থাপনা কার্যকর হবে না। এদের আশ্রয় কেন্দ্রগুলো হচ্ছে এদের অনেক নতুন নতুন সমস্যা তৈরি করে সমাধান করার পরিবর্তে। তো সেক্ষেত্রে এরা দেখা যায় বেশিরভাগই আশ্রয় কেন্দ্রে যাওয়ার চাইতে এরা নিজেদের জায়গায় থাকা অথবা আত্মীয় স্বজনের জায়গায় যাওয়াটাকে বেশি প্রেফার করে। ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন জানিয়েছে, পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রচারণা এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আরেকটা চিন্তাধারা করেছি, আমরা কিছু ব্যানার করে প্রচুর হ্যান্ডবিল করে আমরা এইসব জায়গায় আমরা প্রচার করব আগামী কয়েকদিনের মধ্যে। আমরা জনপ্রতিনিধিদের কাজে লাগাচ্ছি, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে কাজে লাগাচ্ছি যাতে আমরা তাদেরকে সেখান থেকে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরিয়ে আনতে পারি। কক্সবাজারে 20টিরও বেশি পাহাড়ে হাজারো মানুষের বসবাস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অতিবৃষ্টি ও বানের পানিতে প্লাবিত দেশের বিভিন্ন অঞ্চল। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস জানানোর 5টি ডপলার রাডারই অচল। যদিও অধিদপ্তরের দাবি, পূর্বাভাস দিতে তেমন কোনো ভূমিকা নেই রাডারের। তবে এই দাবি নাকচ করে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষক জানান, আধুনিক আবহাওয়ার পূর্বাভাসে নিখুঁত তথ্য পেতে রাডারের ভূমিকা অপরিহার্য। উজ্জ্বল হোসেনের ক্যামেরায় রৌনক নিয়ন্তার প্রতিবেদন। প্রকৃতির রুদ্ররূপ যখন দরজায় কড়া নাড়ে, তখন পূর্বাভাসেই একমাত্র ঢাল। কিন্তু সেই ঢাল যদি নিজেই ভেঙে পড়ে থাকে, তখন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের 5টি ডপলার রাডারের সবকটি এখন মেয়াদোত্তীর্ণ বা অচল। অর্থাৎ আকাশপথে ধেয়ে আসা যে কোনো আকস্মিক দুর্যোগের সামনে এই মুহূর্তে দেশের 17.5 কোটি মানুষ সম্পূর্ণ অন্ধ। বাংলাদেশের যে রাডারগুলো নষ্ট, এগুলো তো ঠিক করা উচিত, নাহলে ওইখান থেকে ভুল তথ্য আসতেছে। বলতে গেলে কিছুই কাজ না। উপগ্রহ বা স্যাটেলাইট হয়তো মেঘের ছবি দেয়, কিন্তু রাডারের মতো নিখুঁতভাবে বলতে পারে না ঠিক কত মিনিট পর কোন পাড়ায় কত তীব্রতায় আঘাত হানবে বজ্রঝড় বা টর্নেডো। এতে সবচেয়ে দুশ্চিন্তায় পড়েছেন নদীপথের যাত্রী ও সংশ্লিষ্টরা। অনেকে লঞ্চ দিয়ে যাচ্ছে, মাঝখানে একটা বিপদ হতে পারে, তখন বিপদ সংকেত ওরা পেলো না, তখন লঞ্চের যে মালিক ওরা কি ব্যবস্থা নিবে? বাংলাদেশে আপনার যে পরিমাণের এই যে নৌ সেক্টর চলতে আছে, তারপরে চলতে আছে, এটা অবশ্যই দরকার। এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া, আভ্যন্তরীণ নৌপথ অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু, কারণ আবহাওয়ার তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের বিএসএফ এর মাধ্যমে বিভিন্ন লঞ্চে আমরা তথ্য প্রদান করি, তাদেরকে সাবধান করি। আবহাওয়া দপ্তর থেকে যদি সঠিক তথ্য আমরা না পাই, যদি কোনো তথ্যগত ত্রুটি থাকে, অবশ্যই আমাদের এই নিরাপত্তা বিঘ্ন ঘটবে। কোটি কোটি টাকা ব্যয়ে কেনা এই আধুনিক ডপলারগুলো এখন শুধুই বিশাল কিছু লোহার কাঠামো। কখনো সফটওয়্যার জটিলতা, কখনো ভোল্টেজ ওঠানামা, আবার কখনো যন্ত্রাংশের মেয়াদোত্তীর্ণতা। অজুহাতের তালিকাটা বেশ দীর্ঘ। তাদের মতে আবহাওয়ার তথ্য দিতে রাডারের তেমন কোনো ভূমিকা নেই। এই রাডার এই ফোরকাস্টে এতগুলো ফোরকাস্টে কোনো কাজে লাগে না, একটা টুলস শুধু আকাশে কাজে লাগে। এটা শুধু একটা সিম্পল একটা প্যারামিটার আবহাওয়া ফোরকাস্টে। তবে কবে নাগাদ ঠিক হবে সমস্যা, এই বিষয়ে যেন কথা বলার কেউ নেই আবহাওয়া অফিসের রাডার দেখাশোনা করার বিভাগে। টানা 2 দিন ধরে ধর্ণা দেওয়ার পর পূর্বাভাস বিভাগের এক কর্মকর্তা রাজি হলেন মুখ খুলতে। তার মতে আবহাওয়ার তথ্য দিতে রাডারের তেমন কোনো ভূমিকা নেই। রাডারের লাইফ টাইম আছে, 3টা রাডারের লাইফ টাইম শেষ হওয়ার পর এগুলি প্রক্রিয়া চলতেছে আবার নতুনভাবে চালু করার জন্য। রংপুরের রাডারটা এই কয়েকদিনের মধ্যেই চালু হয়ে যাবে। বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে ট্রান্সফরমারে বিকল হয়ে যাওয়ার কারণে, ট্রান্সফরমারের কাজ চলছে। তবে আগামী 2-3 দিনের মধ্যেই রাডারের আবার
উপাত্ত পাওয়া যাবে আশা করা যাচ্ছে। বিমান চলাচলে রাডার একটি এমন অপরিহার্য প্রযুক্তি যা বেতার তরঙ্গ ব্যবহার করে আকাশে উড়োজাহাজের অবস্থান, গতি, উচ্চতা এবং দিক নিখুঁতভাবে নির্ণয় করে। এছাড়াও উড়োজাহাজ ট্র্যাকিং, সংঘর্ষ এড়ানো, আবহাওয়া পর্যবেক্ষণ যেমন ঝোড়ো হাওয়া, বজ্রঝড় বা প্রতিকূল আবহাওয়া শনাক্ত করে বিমানকে নিরাপদ বিকল্প পথ দেখানো ও নিরাপদ অবতরণে সহায়তা করে। তাহলে রাডারের প্রয়োজনটা কি আসলেই নগণ্য? কোনো যদি কালবৈশাখী ঝড় থেকে শিলাবৃষ্টি হয়, এই তথ্যটা শুধুমাত্র রাডার থেকে পাওয়া যায়। তারা এমন অবস্থা হয়ে গেছে তাদের কিছু লাগে না, কারণ এখানে একটা ব্যাপারটা আছে, তারা যা বলে সেটাই ওরা জানে যে তাদের কোনো দায়বদ্ধতা নাই। এই বিশেষজ্ঞের মতে আধুনিক আবহাওয়ার পূর্বাভাসে নিখুঁত তথ্য পেতে অপরিহার্য রাডার। আকাশের মেঘ হয়তো একসময় কেটে যাবে, কোনো একদিন সচল হবে বিকল হয়ে পড়ে থাকা রাডারও, কিন্তু প্রকৃতির আকস্মিক আঘাতে যে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে তার দায় কে নেবে? ত্রুটিপূর্ণ রাডারের অজুহাতে আমাদের দুর্যোগ মোকাবিলার আসল প্রস্তুতিটাই কি তবে জোড়াতালি রয়ে গেল? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে একের পর এক পাথর নিক্ষেপ, দৃষ্টিশক্তি হারানো সহ আহত অনেকে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি, পদক্ষেপ নিচ্ছে রেলওয়ে পুলিশ। এবার ফিফা বিশ্বকাপের খবর। আবারও স্পেনের জয়ের নায়ক মিকেল মেরিনো। ম্যাচের শেষ মুহূর্তে তার গোলেই সেমিফাইনালে উঠেছে লা রোহারা। অন্যদিকে থিবো কার্তার ইনজুরিতে সর্বনাশ হয়েছে বেলজিয়ামের। এ তারকা গোলরক্ষক মাঠ ছাড়ার পরই গোল হজম করে আসর ছেড়ে ছিটকে পড়ে রেড ডেভিলরা। এবারের আসরের প্রথম গোল হজম করল শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জিতে শীর্ষ 4-এর টিকিট কেটেছে স্পেন, যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্প্যানিশ ফিয়েস্তার আবহে আরও বর্ণিল হলিউডের শহর। ফিফা বিশ্বকাপ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার আনন্দে আত্মহারা ওরা। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ মানেই গ্যালারিতে রূপালী পর্দার তারকাদের মেলা। 70,000-এরও বেশি দর্শকের মাঝে ক্যামেরা আলাদাভাবে খুঁজে নিয়েছে ব্র্যাড পিট, পেনেলোপে ক্রুজদের। তবে এদিনের মূল চরিত্র হয়ে ওঠেন মিকেল মেরিনো। আবারও ফুয়েন্তের ট্রাম্প কার্ড 30 বছর বয়সী মিডফিল্ডার। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করার পর এবার শেষ মুহূর্তে গোল করে কাঁদালেন বেলজিয়ামদের। ম্যাচ জুড়ে আক্রমণের পর আক্রমণ করে গেছে স্পেন। বেলজিয়ামের 5টি শটের বিপরীতে মোট 18টি শট নিয়েছে তারা, যার মধ্যে 8টি ছিল অন টার্গেট। 30 মিনিটে ফ্যাবিয়ান রুইজের গোলে প্রথম লিডও ছিল তাদেরই। যদিও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমার্ধে মাথা নত করেনি বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ের ক্রস থেকে শার্লে দি কেতেলারের হেডে 41 মিনিটে সমতায় ফিরে রেড ডেভিলস। এবারের বিশ্বকাপে এই প্রথম গোল হজম করে স্পেন। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ডিফেন্ডারদের স্বস্তিতে থাকতে দেয়নি লা রোহা ফরওয়ার্ডরা। লামিন ইয়ামাল, দানি ওলমো, মিকেল ওয়ারজাবালদের সামনে লড়াই করে গেছেন থিবো কোর্তোয়া, কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। 71 মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তারকা গোলরক্ষক। বদলি হিসাবে নামেন সেনে লামেন্স। অনেকটা ব্যাকফুটে থেকেই বাকি সময়টা খেলতে হয়েছে বেলজিয়ামকে। দু দলের দুই পরিবর্তন বদলে দিয়েছে ম্যাচের চিত্র। একদিকে কোর্তোয়ার মাঠ থেকে উঠে যাওয়া, আরেকদিকে মেরিনোর 86 মিনিটে মাঠে নামা। সাবস্টিটিউট হিসেবে নামার 2 মিনিটের মধ্যেই বল জালে জড়ান মেরিনো। কিছুই করার ছিল না কোর্তোয়ার। আর বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ নষ্ট করার হতাশা গ্রাস করে সাবস্টিটিউট গোলকিপার লামেন্সকে। কুবার্সির শট তার হাত থেকে ফসকে গেলে ফিরতি শটে গোল করেন মেরিনো। শেষ পর্যন্ত আর কোনো নাটকীয়তা ছিল না। 2-1 গোলে জিতে সেমিফাইনালের মঞ্চে পা রাখে স্পেন। আর হয়তো বিশ্বকাপ থেকে বেলজিয়ামের এই বিদায়ের মধ্য দিয়েই ডি ব্রুইনা, লুকাকুদের গোল্ডেন জেনারেশনের সমাপ্তি ঘটল। শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। সেখানে তাদের শক্ত প্রতিপক্ষ ফ্রান্স। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। দেখছেন সময় সংবাদ। সংকোচনমূলক মুদ্রানীতিতে সুদ হার বেড়ে বেসরকারি বিনিয়োগ কমার শঙ্কা দেখছেন খাত সংশ্লিষ্টরা, যা নতুন বাজেটে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক।
চাহিদা মতো পণ্য সরবরাহ নিশ্চিত না করে সংকোচনমূলক মুদ্রানীতি দেওয়ার মূল্যস্ফীতি আরও উস্কে যাবে বলেও বিশ্লেষণ অর্থনীতিবিদদের। এ অবস্থায় ঋণ প্রাপ্তি সহজ করতে তারল্য প্রবাহ নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় ব্যাংকেই, এমন তাগিদ উদ্যোক্তাদের। MS আরেফিনের রিপোর্ট। সদ্য বিদায়ী 2025-26 অর্থবছরের জানুয়ারি থেকে জুন সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ 8% বাড়ানোর পরিকল্পনা করে কেন্দ্রীয় ব্যাংক। সবশেষ মে মাসের হিসাবে যা দাঁড়িয়েছে 4.98%। আগের মাস এপ্রিলে 22 মাসের মধ্যে সর্বনিম্ন 4.75% প্রবৃদ্ধি দেখে বেসরকারি খাত। এমন বাস্তবতায় কিছুটা পিছু হটেছে বাংলাদেশ ব্যাংক। 2026-27 অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 6.8%। ঋণ প্রবাহ বাড়াতে রাখা হয়েছে নানা নীতি সহায়ক কৌশল ও প্রণোদনাও। তবে অপরিবর্তিত 10% নীতি সুধার কাঙ্ক্ষিত বিনিয়োগে বড় বাধা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। 15%, 16%, 16.5% পর্যন্ত ইন্টারেস্ট রেট দিয়ে আমাদেরকে এখন সাফার করতে হচ্ছে। ব্যাংকের সুবিধা কোনোটাই কিন্তু বাদ নাই, সবই তারা আদায় করে নিচ্ছে। প্রকারান্তরে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্যোক্তারা বলছেন, অর্থনীতির কঠিন সময়ে ঋণ প্রাপ্তি সহজ করার উদ্যোগ নিতে হবে কেন্দ্রীয় ব্যাংকেই। তারল্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর সক্ষমতা যাচাইয়ে জোর দেওয়ার তাগিদ তাদের। কোন ব্যাংকগুলোকে সাপোর্ট করতে হবে, কোন ব্যাংকগুলোকে আসলে ছোট করে নিয়ে আসতে হবে, এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে খুব স্পষ্টভাবে আসেনি। সো এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। কারণ আপনি কি এইলিং ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য টাকা দিবেন, নাকি আপনি ভালো ব্যাংকগুলোকে টাকা দিবেন যাতে তারা, এই ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছে, তারা যেই মার্কেটে যে গ্যাপটা ক্রিয়েট করছে সেটা রিকভার করতে পারবে। নতুন অর্থবছরের ঘাটতি বাজেট পূরণে 1,27,000 কোটি টাকা অভ্যন্তরীণ ঋণ নেবে সরকার, যা ঋণ প্রাপ্তির হিস্সা কমাবে বেসরকারি খাতের। এতে উৎপাদন কমলে লাগাম টানা সম্ভব হবে না মূল্যস্ফীতির। এই অবস্থায় ব্যক্তি খাতে বিদেশি ঋণের সুষম বন্টন নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন এই অর্থনীতিবিদ। সরকার তার বড় আকারের এডিপি যেটি ঘোষণা করেছেন, সেটি করতে গিয়ে যে ঋণের চাহিদার মধ্যে পড়েছেন, সেটি এখন দেখতে পাচ্ছে মুদ্রানীতি দিয়ে সেটিকে সহায়তা করবার জন্য এটি ঘোষণা করা হয়েছে। সরকার যদি ব্যাংক ব্যবস্থা থেকে উচ্চমাত্রায় ঋণ গ্রহণ করেন, তাহলে উচিত হবে বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক বাজার থেকে ঋণ গ্রহণ করে সেটা যাতে বেসরকারি খাতের জন্য ঋণ সরবরাহ বৃদ্ধি করা যায়। আগামী 6 মাসে অভ্যন্তরীণ ঋণ প্রবাহ 10.5% উন্নীত করতে চায় বাংলাদেশ ব্যাংক। সবশেষ মে মাসে যা অর্জিত হয়েছে 8.63%। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার রাতে নগরীর লতিফপুর কলোনির প্রীতি প্রাইমারি স্কুলের পেছনের গলিতে হত্যাকাণ্ড হয়। স্থানীয়রা জানান, কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে আর্থিক ও পারিবারিক বিরোধ চলছিল আরিফ শেখের। এরই জেরে শুক্রবার রাতে কৌশলে আরিফকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলো পাতারি কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে একের পর এক পাথর নিক্ষেপে বাড়ছে আতঙ্ক। দৃষ্টিশক্তি হারানো সহ আহত হয়েছেন অনেকে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রীদের। পাথর নিক্ষেপ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি রেলওয়ে পুলিশের। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেন যাত্রা এখন যাত্রীদের কাছে আতঙ্কের নাম। একের পর এক পাথর নিক্ষেপের ঘটনায় অনিরাপদ হয়ে উঠেছে ট্রেন যাত্রা। গত 21 জুন রাতে পৈরতলা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসে ছোড়া পাথরে গুরুতর আহত হয়ে মাথায় 5টি সেলাই দিতে হয় নাইমুল হাসান নামের এক যাত্রীর। এই ঘটনার দুদিন পর ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে গুরুতর আহত হয়ে ডান চোখ হারান আয়কর আইনজীবী শ্যামলচন্দ্র দাস। 4 দিনের মাথায় একই ঘটনায় শহরের কলেজপাড়া এলাকায় গুরুতর আহত হন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রী মোহাম্মদ আজাদ। একের পর এক পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রীদের মাঝে নিরাপত্তা ঝুঁকি এবং আতঙ্ক। যারা এগুলো করে তাদেরকে আমরা বিরত রাখি এবং বাধা প্রদান করি। যারা পাথর নিক্ষেপ করে তাদেরকে মনে করেন আমরা সচেতন করে দেবো, যাতে পাথর যাতে না মারে রেলের মাঝে, মানুষের উপরে যাতে আঘাত যাতে না হয়। পাথর মারলে
ডিল মারলে 10,000 টাকা জরিমানা, এটা যদি কার্যকারী হইতো তো এলাকাবাসী আরো খুশি হইতো, শান্তি হইতো। চলন্ত ট্রেনের মধ্যে পাথর মারা একটা লোকের উপরে বললে আহত হইব, এতে করে তো ওই লোকটা ক্ষতিগ্রস্ত, মানে আমি ক্ষতিগ্রস্ত। ওনারা যে উদ্যোগ নিচ্ছে পুলিশ কর্তৃপক্ষ, আমি খুব স্বাগত জানাই। সচেতনমূলক প্রোগ্রামগুলি করি, আশেপাশের লোকগুলির দাওয়াত দেই এবং তাদেরকে অবহিত করি, তাহলে আমার মনে হয় অনেকাংশে প্রশাসনের সহযোগিতা প্রশাসন পাবে। এরকম যারা করে তাদেরকে দ্রুত শাস্তির কামনা করছি, তাদেরকে যেন প্রশাসন কঠোর নজরদারি করে। রেলওয়ে পুলিশ জানায় গত জুন মাসে পাথর নিক্ষেপের ঘটনায় 3টি মামলা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। সতর্কতামূলক আমাদের অভিযান পরিচালনা এবং লিফলেট বিতরণ করতেছি। পাথর নিক্ষেপ করার ফলে যদি তার মারা যায়, তার মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গত 2 বছরে আখাউড়া রেলওয়ে থানার অধীনে পাথর নিক্ষেপের ঘটনায় 5টি মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল অভিযুক্তরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লা নগরীর সব বর্জ্য ফেলা হচ্ছে শহরতলির ঝাঁকুনিপাড়ায়। এতে দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এবার সেই ডাম্পিং স্টেশনে নির্মাণ করা হচ্ছে আধুনিক বর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট। 40 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হলে বর্জ্য থেকেই উৎপাদন হবে সার ও বিদ্যুৎ। বাহার রায়হানের তথ্য ও চিত্রের রিপোর্ট। প্রতিদিন বর্জ্যের শেষ ঠিকানা হচ্ছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঝাঁকুনিপাড়া। বছরের পর বছর ধরে এখানে ফেলা হচ্ছে সিটি কর্পোরেশনের সব ময়লা আবর্জনা। দুর্গন্ধ, মশা মাছির উপদ্রব ও পরিবেশ দূষণের মধ্যে বসবাস করতে হচ্ছে আশপাশের 8 থেকে 10 গ্রামের মানুষকে। স্থানীয়দের অভিযোগ, ডাম্পিং স্টেশনের কারণে বিভিন্ন সময় স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে হচ্ছে তাদের। এছাড়া পরিবেশগত সমস্যার পাশাপাশি সামাজিকভাবেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে দাবি এলাকাবাসীর। দুর্গন্ধের কারণে এই এলাকায় বসবাসে অনাগ্রহ দেখিয়েছেন অনেকেই। অতি মাছি মশার লাগি আমরা খাইতাম পারি না, পিনতাম পারি না। বিশেষ আমাদের সবার এলাকাবাসী সবার জন্য বহু দিক দিয়া জ্বালা যন্ত্রণা ভোগ করতেছি। আমাদের গরু, ছাগল, এটা মশা মাছি। তবে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। ঝাঁকুনিপাড়ার এই ডাম্পিং স্টেশনেই গড়ে তোলা হবে আধুনিক বর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট। প্রকল্পটি বাস্তবায়নে 5 একর জমি দিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। ইতিমধ্যেই টেন্ডার হয়েছে, লাইভ শেষ হয়েছে, ইভ্যালুয়েশন পর্যায়ে রয়েছে। ইভ্যালুয়েশনের পরে আমরা যে প্রতিষ্ঠানে কাজ পাবে তাদেরকে আমরা নমা দিয়ে দিতে পারবো, তারপরে তারা কাজ শুরু করবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছেন, প্লান্টটি চালু হলে কুমিল্লা সিটি কর্পোরেশনের সব বর্জ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করা হবে। বর্জ্য থেকে উৎপাদন করা হবে জৈব সার, পাশাপাশি প্লাস্টিক ও পলিথিন প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হবে বিদ্যুৎ। ব্যবহার করা হবে প্লান্টের নিজস্ব কার্যক্রম পরিচালনায়। বিন, ডাস্টবিন বা বিভিন্ন বিনের মাধ্যমে কালেক্ট করে সেখান থেকে আমরা নিয়ে যাই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। সেই স্টেশন থেকে নর্মালি যেটা করা হয় যে কুমিল্লার ঝাঁকুনিপাড়া সেখানে ডাম্পিং করা হয়। তো আসলে ভবিষ্যতে যেটা হবে যে ডাম্পিংটা থাকবে না, সেখান থেকে আমরা বর্জ্যগুলোকে সরাসরি ট্রিটমেন্টে চলে যাব। কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক জানান, এই প্রকল্পটি 2026-27 অর্থ বছরে শেষ হবে। টেন্ডারের মাধ্যমে এটিকে আমরা আধুনিকায়নে নিয়ে আসছি এবং এটা স্বাস্থ্য ক্ষতিকর এরকম আর কিছু এখান থেকে হবে না। 27-এর মধ্যে এটা কাজ শেষ হয়ে যাবে। প্রায় 40 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। দেখছেন সময় সংবাদ। হত্যার চেষ্টা করা হলে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরানের অনুরোধে আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে ওয়াশিংটন। তবে যুদ্ধবিরতি শেষ, যদিও এই দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে সমঝোতা ভঙ্গ হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে কূটনৈতিক তৎপরতায় ওমান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক আবারও অনিশ্চয়তার মুখে। চলতি সপ্তাহে পাল্টাপাল্টি হামলার পর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তেহরানের অনুরোধে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে ওয়াশিংটন। তবে তিনি স্পষ্ট করে বলেন, গত জুনে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখন আর বহাল থাকছে না। ট্রাম্প দাবি করেন, ইরান আলোচনার ধারাবাহিকতা চেয়েছে এবং যুক্তরাষ্ট্র তাতে সম্মত হলেও তেহরানকে জানিয়ে দেওয়া হয়েছে যুদ্ধবিরতি শেষ। তবে ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে তারা কোনো আলোচনার অনুরোধ করেননি, বরং কাতারের মধ্যস্থতাকারীদের সফরকে স্বাগত জানিয়েছে ইরান। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, সমঝোতা স্মারকের কোনো শর্ত ওয়াশিংটন লঙ্ঘন করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখার উপর জোর দিয়েছে সদস্য দেশগুলো। প্রতিনিধিদের মতে গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকই উত্তেজনা প্রশমিত করা এবং পরবর্তী আলোচনার সবচেয়ে কার্যকর ভিত্তি হতে পারে। এদিকে হরমুজ প্রণালী পরিস্থিতি সহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতে ওমান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শিউলি রোজা, সময় সংবাদ। আবারও ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। সেমিফাইনাল নিশ্চিত রাতে নরওয়ের চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। মায়ামি স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৩টায়। বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি ইংল্যান্ড। থমাস টুখেলের অধীনে দারুণ ছন্দে আছে থ্রি লায়ন্স। ৬ গোল ও ১ অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের রেসে আছেন দলের অধিনায়ক হ্যারি কেন। এছাড়া রাউন্ড অফ 16-এ জোড়া গোল সহ ৪ গোল করে দুর্দান্ত ফর্মে আছেন জুড বেলিংহ্যাম। তবে ইংল্যান্ডের চিন্তা নরওয়ের দ্রুত কাউন্টার অ্যাটাক। ব্রাজিলকে হারানোর আর্লিং হল্যান্ড বড় চ্যালেঞ্জে ফেলবে ইংল্যান্ডের রক্ষণভাগকে। বিশ্বকাপে এখন পর্যন্ত হল্যান্ডের গোল ৭টি। তবে এখন পর্যন্ত দুবারের দেখায় নরওয়েকে দুবারই হারিয়েছিল ইংল্যান্ড। জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই বাংলাদেশের সামনে। সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। টানা ২ ওয়ানডে হেরে খাদের কিনারে মেহেদী হাসান মিরাজের দল। টেস্ট সিরিজের পর ওয়ানডেতেও চেনা ছন্দে ফিরতে পারেনি ফিল সিমন্সের দল। ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে ২ ম্যাচ। শেষ ওয়ানডেতে পেসার মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না সফরকারীরা। হ্যামস্ট্রিং ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন কাটার মাস্টার। তার পরিবর্তে সাইফুদ্দিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বোলিং ভালো হলেও ব্যাট হাতে বারবার ব্যর্থ হচ্ছেন টাইগাররা। শেষ ম্যাচে জয় পেতে জ্বলে উঠতে হবে দুই বিভাগেই। অন্যদিকে ছন্দে থাকা জিম্বাবুয়েও মুখিয়ে শেষ ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আকস্মিক বন্যায় দিশেহারা লাখো মানুষ। কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের জনজীবন বিপর্যস্ত। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে দুর্গতরা, ত্রাণ তৎপরতা জোরদার। ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস লাখো মানুষের, বিকল্প না থাকায় প্রবল বর্ষণেও সরতে নারাজ। শুধু চট্টগ্রাম নগরীতে ২০ বছরে ৪০০ মৃত্যু, সচেতনতা বাড়ানোর উদ্যোগ। এবং মিরপুর পল্লবীতে ছিনতাই, চাঁদাবাজি আতঙ্ক। ৬ মাসে খুন, ডাকাতি মোহাম্মদপুর আদাবরের চেয়েও বেশি। ভাসমান অপরাধী বেশি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেকায়দায় পুলিশ। এই ছিল সকাল ১০টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ তাজমিলা। এই সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।